ঝড় আসছে, ঝড় ঝড়। ঈশান কোণে মেঘ করেছে, এ ঝড় কাউকে ছাড়বে না। পালিয়ে যাও, পালিয়ে যাও। কে কোথায় আছো? তোমরা সবাই পালিয়ে যাও, পালিয়ে যাও। এই, কে তুমি? আমি নিখিল। তুমি যেই হও না কেন, ভয়ঙ্কর ঝড় আসছে। এ ঝড় তোমাকেও ছাড়বে না। এই পালিয়ে যাও, পালিয়ে যাও। ঝড়? ঝড় কোথা থেকে আসবে শুনি? হ্যাঁ, আকাশ তো পরিষ্কার। এই ঝড়কে চোখে দেখা যায় না। এই ঝড় নীরবে আসে, আবার নীরবে চলে যায়। পড়ে থাকে শুধু ধ্বংসস্তূপ, শুধু। এই তুমি কেন এসেছো এখানে? আমি আর কটন মিলের মালিক প্রতাপ রায়ের সঙ্গে দেখা করতে এসেছি। মালিক? কে মালিক? কে মালিক? আমাদের সকলের মালিক ওই ওপরে বসে সব কিছু দেখছে আর মিটি মিটি করে হাসছে। এই শোনো না, এই শোনো, 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 তোমার যদি কিছু বলার থাকে না, তুমি তাহলে তাকেই বলো। তিনি রাখলে রাখবেন, মারলে মারবেন। বিধাতাই মালিক, বিধাতাই সব। ওই শুনতে পাচ্ছ বিধাতার গর্জন? প্রলয় আসছে, প্রলয়। পালিয়ে যাও, পালিয়ে যাও। আশ্চর্য, কে এই লোকটা? মাথায় গন্ডগোল আছে মনে হচ্ছে। না, আমি বরং বাগানের ওদিকটাতে দেখি কাউকে দেখতে পাই কিনা। কি গো আকাশ, তুমি ঝড় পাঠিয়েছো? বেশ করেছো, বেশ করেছো। তোমার এই ঝড় আছড়ে পড়ুক এই পাপের পৃথিবীর বুকে। সব ধ্বংস হয়ে যাক, সব ধ্বংস করে দাও, সব ধ্বংস করে দাও। ছোট কর্তা, কোথায় গেলেন ছোট কর্তা? এখানেই তো ছিল। এই পাগলা কর্তার জ্বালায় আমি পাগলা হয়ে যাব। ছোট কর্তা! এই ভোলা, এই সন্ধ্যেবেলা বাগানে তুমি কি করছো? খেলা? একা একা কি খেলা যায়? এই নমিতা, আর না দুজনে মিলে চু কিতকিত খেলি। মুখে নুরো জ্বলে দেবো। দামড়া বলদ, এই বয়সে উনি চু কিতকিত খেলবেন? বলি এই কালা ভোলা, সন্ধ্যেবেলা সন্ধ্যেবেলা বাগানে তুমি কি করছো? ও সন্ধেবেলা, তাই বল। আমি শুনলাম খেলা। ছোট কর্তারে খুঁজে পাচ্ছি নি। এখানেই ছিল, কোথায় যে গেল ছোট কর্তা? এই পাগলা কথাকে খুঁজে পাচ্ছ না মানে? এই কি সর্বনাশের কথা! তাকে একা ছেড়েছো কেন? যাও দেখো কোথায় সে গেল। মোলো কোথায় গেল? গেল আমি ভেতরে যাই। আজ রজনী দিদিমণির জন্মদিন, অনেক কাজ পড়ে আছে, অনেক কাজ পড়ে আছে। যাই বাগানের ওদিকটা গিয়ে দেখি। ওরে বলা রে, তোর কত জ্বালা রে ছোট কর্তা। বাগানের এদিকটাতেও কাউকে দেখতে পেলাম না। সত্যি প্রতাপ স্যারের বাড়ি তো নয়, যেন রাজপ্রাসাদ। तूने मारी एनटीआर, दिल में बजी घंटियार, टंग 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 टंग। तूने मारी एनटीआर, दिल में बजी घंटियार, टंग 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 टंग। दिल की सुनो एनटीआर, प्यार की गारंटी यार, टंग 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 टंग। আমি জানতাম তুমি আসবে। তোমার আসার অপেক্ষায় বাগানে আমি ঘাপটি মেরে বসে আছি। তুমি আসলেই পেছন থেকে ক্যাক করে জড়িয়ে ধরবো। তারপর বাবা না আসা পর্যন্ত তোমার সাথে আমি জমিয়ে প্রেম করব। আমি সেটা করতে পারবো না। তোমায় প্রেম করতে কে বলেছে? আমি করব। প্রথমে তোমার গালে আমি চুমু খাবো। রজনী, রজনী ছাড়ো আমাকে। ওহ, তুমি কেন বুঝতে পারছো না? তোমার সঙ্গে আমার কখনোই কোনো সম্পর্ক তৈরি হতে পারে না। কেন পারে না নিখিল? কারণ তুমি আর আমি দুজনে দুটো বিপরীত মেরুতে বাস করি। তুমি আর কটন মিলের মালিক প্রতাপ রায়ের একমাত্র মেয়ে রজনী রায়, আর আমি নিখিল পাল, সেই কটন মিলের সামান্য একজন কর্মচারী। আমার কাছে তুমি একজন সামান্য কর্মচারী নাও, আমার কাছে তুমি একজন অসামান্য পুরুষ। যেদিন আমাদের কটন মিলে তোমাকে প্রথম দেখতে পেলাম, তুমি শ্রমিকদের উদ্দেশ্যে বক্তৃতা দিচ্ছিলে। বন্ধুগণ, আপনারা জানেন আমরা দীর্ঘদিন ধরে আর কটন মিলে লক্ষ লক্ষ মিটার থান কাপড় উৎপাদন করে চলেছি, অথচ আমাদের বাচ্চাদের পরনে কাপড় নেই, মাথার উপর ছাদ নেই, পেটে ভাত নেই। কেন? কেন দিনের পর দিন আমাদের এইভাবে শোষিত হতে হবে, নিষ্পেষিত হতে হবে? না বন্ধু, এবার ঘুরে দাঁড়াবার সময় এসেছে, ন্যায্য দাবি আদায়ের সময় এসেছে। আর এই ন্যায্য দাবি আদায় করতে গেলে সবার আগে চাই শ্রমিক ঐক্য। একমাত্র শ্রমিক ঐক্যই পারে দীর্ঘদিন ধরে চলা বঞ্চনা খতম করতে। তাই বন্ধুগণ, আমার সঙ্গে গলায় গলা মিলিয়ে বলুন, শ্রমিক ঐক্য জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। শ্রমিক ঐক্য জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। দৃঢ় গম্ভীর কণ্ঠস্বর আমাকে চুম্বকের মতো টেনে নিয়ে গেল তোমার কাছাকাছি। ব্যাস, আমি তোমাকে ভালোবেসে ফেললাম।
সামান্য একজন কর্মচারী, সেটা বড় কথা নয়। বড় কথা হচ্ছে আমি তোমাকে ভালোবাসি, ব্যাস। রজনী, যেদিন কঠোর বাস্তবের মুখোমুখি হবে সেদিন কিন্তু আমাকে ভালোবাসার জন্য তোমায় পস্তাতে হবে, বলে দিলাম। কখনো না, আমি নিজেকে চিনি, আর আমার ভালোবাসার গভীরতা কতখানি তাও আমি জানি। আচ্ছা আচ্ছা, তুমি কি করে ভাবলে? হ্যাঁ, তোমার বাবা মা আমাদের এই সম্পর্কটাকে মেনে নেবে বলে ভাবছো তুমি? না, নেবে না। তাদের বড়লোক মেয়ের কোনো বড়লোক ছেলের সাথে বিয়ে হবে, এর বাইরে তারা কিছু কল্পনাই করতে পারবে না। কিন্তু কিন্তু উপায় নেই নিখিল, আমি যে তোমায় ভালোবেসে ফেলেছি, মরে না যাওয়া পর্যন্ত এই হাতটা আমি ছাড়বো না। এই, ও হ্যাঁ, আজ আমার জন্মদিন, তুমি জানো? হ্যাঁ, আর কটন মিলের একমাত্র মালিকের মেয়ে রজনী রায়ের জন্মদিন, সে তো বাড়িতে আলোর রোশনাই থেকে বোঝা যাচ্ছে। তা তো হবেই, বাবা মায়ের আদুরে মেয়ে আমি। তা রজনী, তোমাদের জন্মদিনে এই আজকে তো অনেক নিমন্ত্রিত লোকজন আসবে, তাদের জন্য নানান ধরনের লোভনীয় খাবার দাবারের ব্যবস্থা করা হয়েছে নিশ্চয়ই? হ্যাঁ হয়েছে। অতিথিবর্গদের জন্য দামি বিদেশি মদের ব্যবস্থা করা হয়েছে নিশ্চয়ই? হ্যাঁ, তাও হয়েছে। রজনী, তোমার জন্মদিন পালন করতে গিয়ে যে টাকাটা খরচ হচ্ছে, আমার ওই 12 মাসের মাইনে যোগ করলে যা দাঁড়াবে তার চেয়ে তো অনেক বেশি। হ্যাঁ, সেটাও জানি। আরে সব জেনে শুনেও তুমি আমার সঙ্গে নিজেকে জড়াতে চাইছো? ভীষণ এই, ভীষণ ভাবে চাই। রজনী, রজনী, আমার চাল নেই চুলো নেই, মামার কাছে মানুষ। সেই মামা এখন আমাকে ছেড়ে অনেক দূরে বিদেশে থাকেন, সুতরাং বুঝতেই পারছো মামার অনুমতি ছাড়া আমি কোনো কাজ করতে পারবো না। মামার পাশে আমার জন্য একটু জায়গা রেখো। আচ্ছা নিখিল, তোমার মামা কি বিদেশেই থাকেন? হ্যাঁ, বিদেশেই মামার সমস্ত কাজ কারবার ব্যবসাপত্র। এই রজনী, আচ্ছা কি ব্যাপার বলো তো, তোমার বাবা হঠাৎ আজ আমাকে এখানে আসতে বললেন কেন, তুমি জানো? জানি তো, তোমরা মানে শ্রমিকরা তাদের কিছু দাবি মিলের মালিকের কাছে পাঠিয়েছো। দাবিগুলো আমিও জানি, শুধু তাই নয়, আমি বিশ্বাস করি শ্রমিকদের দাবিগুলো মোটেও অন্যায় নয়, অনাচ্ছেও নয়। এই, সত্যি বলছো? সত্যি বলছো? সত্যি রজনী, তোমাকে না একেবারেই মালিক পক্ষ বলে মনে হয় না, আর এই কারণে আমি তোমাকে এত ভালোবাসি। হ্যাঁ, কি বললে? ভালোবাসো? আরেকবার বলো প্লিজ, আরেকবার। ভালোবেসে আকাশের চাঁদ আমি দেখতে যে চাই, হয়তো বা এই যে দুরাশা, হায় উপায় তো নাই। জানি না তুমি আমার কিনা, কি আশায় দুহাত বাড়াই। ভালোবেসে আকাশের চাঁদ আমি ধরতে যে চাই। যদি হয় চাঁদ নেমে আসবো তোমার বুকে, জড়িয়ে রাখবো তোমায়, কাঁদাবো পরম সুখে। ভালোবেসে কাছে টেনে না ওই আকাশের বুকের থেকে। ভালোবেসে আকাশের চাঁদ আমি ধরতে যে চাই, হয়তো বা এই যে দুরাশা, হায় উপায় যে না। বাবা, বাবা, দাদা, ম্যানেজার কাকা সবাই এদিকে আসছে, তুমি কথা বলো, আমি যাই। আমিও যাই। এই শোনো, শনিবার মিলের পেছনে ভাঙা মন্দিরে বিকেল 5টায় চলে আসবে, জমিয়ে দুজনে প্রেম করব। আর যদি দেখা না করো, তোমার বাড়িতে গিয়ে আমি চড়াও হব। পাগলি মেয়ে, সত্যি কত বড় লোকের মেয়ে, অথচ মনের মধ্যে এতটুকু অহংকার নেই। একটা সহজ সরল প্রাণবন্ত মেয়ে। রজনীকে দেখলেই মনে হয় একটা সাধারণ ঘরের অতি সাধারণ মেয়ে। এই যে নিখিল, শুনলাম শ্রমিকদের দাবি মেনে না নিলে তোমরা নাকি অনির্দিষ্টকালের জন্য হরতাল করবে। তোমাদের এই অস্বাভাবিক দাবিগুলো মেনে নেওয়া যাবে না। মামারির আপনার এই নিখিল পারি হচ্ছে শত নষ্ট করা। বাবা, তুমি মিলটা বন্ধ করে দাও। মিলটা বন্ধ করে দিন, তারপর 3 দিন যেতে না যেতে যখন শ্রমিকদের ওই নুন আনতে গিয়ে পান্তা পুড়িয়ে যাবে, তখন ইউনিয়নবাজি করা ছুটে যাবে। সুধাংশু, তুমি চুপ করো, আমাকে কথা বলতে দাও। আরে না, এই অবস্থার সময় কথা বলে কোনো লাভ হবে না আমি স্যার। অবুঝ নই ম্যানেজার বাবু, জটিল কথা বুঝতে পারি না, কিন্তু সোজা কথা সহজভাবে বললে ঠিক বুঝতে পারি। আমাদের কটন মিলের শ্রমিকরা কোনোদিন সাতচরের আকারে মিলের শান্ত পরিবেশকে তুমি অশান্ত করে তুলছো নিখিল। তুমি শ্রমিকদের রোজ কাটছো নিখিল। আপনি ভুল করছেন রণজিৎ বাবু। ওপরে ওপরে পরিবেশ শান্ত থাকলেও ভেতরে ভেতরে প্রত্যেকটি শ্রমিক অসন্তোষে গুমরোচ্ছিল। মালিকের ভয় তারা এতদিন চুপ করে আছে, আমি শুধু তাদের সেই ভয়টাকে সরিয়ে দিয়েছি। এটাকে ওস্কানো বলে না। তোমার কোনো ধারণা নেই নিখিল আমি কি কি করতে পারি। হ্যাঁ, আমি জানি রণজিৎ বাবু, আপনি অনেক কিছুই করতে পারেন, কিন্তু যেটা করতে পারেন না সেটা হচ্ছে ওই গরিব শ্রমিকদের চোখের জল মুছিয়ে দিয়ে তাদের পাশে গিয়ে দাঁড়াতে। এখন স্যার নাটকের পুলি কপ যাচ্ছে। নাটক
আমাদের এই গরিব শ্রমিকদের চোখের জল আপনাদের ওই নাটুকে কান্নার মতো মেকি নয়, এটা আমাদের হাহাকার। সেটা কান পেতে শুনতে হয়, আর যে কান তো আপনাদের নেই। দেখো, আমাদের নাকি কান নেই, আমাদের প্রত্যেকের এক জোড়া করে কান আছে, সেটা তোমার চোখে পড়ছে না? তুমি নিজেই তো একটা কানা। দেখো নিখিল, শ্রমিকদের মাইনে আর ওভার টাইমে টাকা বাড়াবার কথা আমি নিজেও ভেবেছি, কিন্তু তোমরা যে টাকা বাড়াবার জন্য দাবি করছো সে দাবি আমার পক্ষে মেনে নেওয়া সম্ভব নয়। তাছাড়া বছরে দুবার বোনাস দিতে আমরা পারবো না, বছরে একবার বোনাস দেওয়া হয় আর সেটাই হবে। না না স্যার, শ্রমিকদের সমস্ত দাবি দাওয়া আপনাকে মেনে নিতেই হবে, তা না হলে তাহলে কি করবি? কি করবি তুই? এই কটন মিলটা আমার বাপ বানিয়েছে রে, কোনো দাবি মানবো না। যা সালা কি করবি কর, কি করবি কর। আপনি আবারও ভুল করছেন রণজিৎ বাবু। কটন মিলটা আপনার বাবা বানিয়েছেন ঠিকই, কিন্তু এই কটন মিলে যে কাপড়ের থানগুলো তৈরি হয় সেগুলো বানাচ্ছে কিন্তু শ্রমিকরা। প্রতিদিন মাথার ঘাম পায়ে ফেলে আত পেটা খেয়ে হাজার হাজার মিটার কাপড়ের থান বানাচ্ছে শ্রমিকরা, আর সেই থান বাজারে বিক্রি করে কোটিপতি হচ্ছেন আপনারা। আপনাদের আর কটন মিল ভারতবর্ষের শ্রেষ্ঠ কটন মিল, এটা ভেবে গর্ববোধ করছেন, অথচ এই গর্বের আসল হকদার যারা, তারা কিন্তু তাদের ছেলে মেয়েদের মুখে পেট ভরে ডাল ভাতটুকু তুলে দিতে পারছে না। কি আশ্চর্য, এটাই তো নিয়ম, এটাই তো নিয়ম। আচ্ছা, তাজমহল যারা তৈরি করেছিল তাদের কথা কেউ মনে রেখেছে? কিন্তু তাজমহল করার অর্ডার যিনি দিয়েছিলেন সে সম্রাট শাহজাহান আজ আমাদের কাছে অমর হয়ে আছে। এটা একটা পাগলের খাতা বালি চাকা। তাছাড়া এটা জানো তো, যারা তাজমহল বানিয়েছিল তাদের প্রধান কারিগরের ডান হাতের বুড়ো আঙুলটা শাহজাহান কেটে দিয়েছিলেন যাতে সে দ্বিতীয় তাজমহল বানাতে না পারে। তোমারও জিভটাকে কেটে দেওয়া হবে যাতে মালিকের বিরুদ্ধে গরম গরম বক্তৃতা মেরে শ্রমিকদের মাথা বিগড়তে না পারো। হ্যাঁ স্যার, ও চিপেরা আজই কেটে গেল না। প্রধান বক্তা যখন চুপ করে থাকবে না, শ্রমিকরা কোনো কথাই বলবে না। শ্রমিকরা তো সব মূর্খের খাতা বালি চাকা। শাহজাহান বাবু নীতি ভুলে যান রণজিৎ বাবু, কারণ গরিবের চামড়া দিয়ে বড় লোকের নাগরা জুতো আর হবে না। শাহজাহান বাবুর নীতি মোটে অনুসরণ করে চলবেন না, তাহলে একেবারে বরবাদ হয়ে যাবে। নিখিল নিখিল নিখিল, শোনো, আজ আমার একমাত্র মেয়ে রজনীর জন্মদিন, অতিথিরা এক্ষুনি এসে পড়বেন। তুমি এখন যাও, আমি এই ব্যাপারে তোমার সঙ্গে পরে কথা বলবো। আচ্ছা স্যার, আর কটন মিলের একটা আর তো রজনী, তাই না? ঠিক করেছো, একটা রজনী আর একটা আমি রণজিৎ। তা বলছিলাম কি, আপনার মেয়ে রজনী দেবীর জন্মদিনই যখন এত বড় আয়োজন করেছেন, তখন তার বিয়েতে নিশ্চয়ই আরো বড় আয়োজন করবেন। হ্যাঁ, আর অনেক বড় আয়োজন হবে। হাজার হাজার টাকার ঝাড়বাতি জ্বালানো হবে, সে তো চলবেই। হাজার হাজার টাকাও পুরানো হবে, আর সেও পুরানো হবে। এটা কিন্তু বড্ড বাড়াবাড়ি হয়ে যাচ্ছে, এটা কিন্তু বড্ড বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। এই টাকা পুরানো হবে মানে কি? না মানে বলছিলাম কি, হাজার হাজার টাকার বাজি পুড়িয়ে দুনিয়া শুদ্ধ লোকের কাছে নিজেদের টাকার পরিমাণটা জাহির করা যাবে, এই আর কি। আশ্চর্য, একটা মাত্র মেয়ের বিয়েতে ঝাড়বাতি চলো না, এটা তো পাগলের খাতা বলি একদম। নিখিল, তুমি এখন যাও প্লিজ। যাচ্ছি স্যার। স্যার, যাওয়ার আগে আপনার কাছে একটা অনুরোধ রাখতে চাই। আপনার মেয়ের বিয়ের সমারোহে যে টাকাটা পূর্বে, অর্থাৎ বাজি পোড়ানোর টাকার কিছুটা অংশ আপনি যদি ওই কারখানার গরিব শ্রমিকদের উদ্দেশ্যে ব্যয় করেন, তাতে আপনার মেয়ের বিয়ের আলোর রোশটাই হয়তো তাতে সামান্য একটু কমবে, কিন্তু আপনারই কটন মিলের ওই গরিব শ্রমিকদের জীবনগুলো আলোকিত হয়ে উঠবে স্যার। আশা করি আমাদের দাবিগুলো একটু ভালো করে ভেবে দেখবেন। সাইলেন্স। আশ্চর্য, ম্যানেজার বাবু, আপনি কত বছর চাকরি করছেন আমাদের কোম্পানিতে? এবারে স্ট্যাটাস ভুলে গিয়ে বস্তিবাসীদের মতো চিৎকার চেঁচামেচি করা আমি যে পছন্দ করি না, সেটা কি আপনাকে এখনো মনে করিয়ে দিতে হবে? এনিওয়ে, শুনুন, আপনি এখনই পাওয়ারফুল বেকারিতে চলে যান। ওখানে রজনীর জন্মদিনের জন্য একটা ফ্রেশ ক্রিম ফ্রুট কেকের অর্ডার দেওয়া আছে। 500 টাকা অ্যাডভান্স করা আছে, আর এই 5000 টাকা দিয়ে কেকটা নিয়ে আসুন। যান। বাবা, জন্মদিনের একটা কেকের দাম 5,500 টাকা, এ তো খরচের খাতা বলিস একেবারে। 3 তলা কেক। হ্যাঁ, 3 তলা কেক। 3 তলা কেক? হ্যাঁ, দাম তো এর লাগবে। আবার তলা হয় নাকি? ম্যানেজার বাবু, আজ আমার একমাত্র ছোট বোন রজনীর জন্মদিন। Yes. আরে তার জন্য 3 তলা কিন্তু কিছুই না। দেখবেন রজনীর বিয়েতে দেখবেন কি সমারোহটাই না করি, এই শহরের মানুষজনকে একবারে তাক লাগিয়ে দেবো। আচ্ছা, রজনীমার বিয়েতে কতলা কেক হবে? 10 তলা নিশ্চয়ই। আমার মাথা ঘুরে যাচ্ছে, ভালো লাগছে না, মাথা করে মাথা ঘুরে না যাই। 3 তলা বাড়িটা নিয়ে আসি না, 3 তলা বাড়ি তো না, 3 তলা কেকটা নিয়ে আসি গিয়ে। 3 তলা কেক। আচ্ছা বলছিলাম, ওই 3 তলা কেকটা আমি একা বহন করে নিয়ে আসতে পারবো তো? Oh my God! মানে অনেক ভারী হবে তো, সেই জন্য। Please দেখো ব্যাপারটা। ঠিক আছে সুধাংশু, তুমি আমার যে কোনো একটা গাড়ি নিয়ে জন্মদিনের 3 তলা কেকটা নিয়ে এসো, যাও। ঠিক আছে, জন্মদিনের 3 তলা। আচ্ছা, ওই 3 তলা কেক খায় না বসবাস করে? Oh, disgusting!
বাবা বাবা তুমি আজই বড়দা আঙ্কেলের সাথে বাড়ির আর রজনীর বিয়ের দিনটা পাকা করে দাও। হ্যাঁ, তার আগে আশীর্বাদটাও কিন্তু সেরে ফেলতে হবে। মা, আমি বলছিলাম বারিন্দার সাথে বিয়েতে রজনীর মত আছে কিনা সেটা একবার আমাদের জানা দরকার। আপনার রজনী আজকে যুগের মেয়ে। রাইট, রাইট ইউ আর। তবে আমার মনে হয় না যে বারিনের সঙ্গে বিয়েতে রজনীর কোনো রকম আপত্তি থাকবে। হ্যাঁ আমারও তাই মনে হয়, কারণ এই মুহূর্তে এই শহরের মোস্ট এলিজিবল ব্যাচেলার ছেলে হলো বাড়ি। অফকোর্স, অফকোর্স। আই থিঙ্ক বারিনই হচ্ছে আমার রজনীর জন্য একেবারে আইডিয়াল লাইফ পার্টনার। নট অনলি দ্যাট, বারিনের বাবা মিস্টার বড়দা গুহ এই শহরের একজন রিনাউন্ড বিজনেসম্যান। হ্যাঁ তাছাড়া আমাদের পাল্টি খাওয়া সব দিক থেকে এরকম উপযুক্ত পাত্র আমরা পাবো না। কারেক্ট। এই রায়, তুমি একটা কাজ করো তো, আজকে সন্ধ্যাবেলা জন্মদিনের পার্টিতে গেস্টদের সামনে বারিন আর রজনীর বিয়ের কথাটা অ্যানাউন্স করে দিও। Oh, yes, yes, yes. Not a bad idea. আর জন্মদিনের কেক কাটার পর বারিনের সাথে রজনীর বিয়ের তারিখটা অতিথিদের সামনে আমি অ্যানাউন্স করে দেব। এই চিত্রা, এদিকে একটু এসো। দেখো, রজনীকে জন্মদিনে উপহার দেবো বলে আমি এই নেকলেসটা এনেছি। কেমন লাগছে বলো তো? বাহ, খুব সুন্দর হয়েছে। মা, আমি বলছিলাম কি রজনীর বিয়ের আগে আমাকে একটা ঘাগরা শাড়ি কিনে দেবেন, রজনীর বিয়েতে পরবো। না চিত্রা, বাড়ির বিয়েতে বাড়ির বউরা যদি বেনারসি শাড়ি পরে তাহলে সব থেকে বেশি ভালো লাগে। তোমার বিয়ের বেনারসিটা তো ভালোই আছে, ওটাকেই পরো। মিস্টার গুহ, হ্যাঁ, একদম সঠিক কথা বলেছেন বৌদি। বাড়ির বউদের বেনারসি শাড়ি পরলেই সব থেকে বেশি ভালো দেখায়। Correct. তা কার বিয়ে লাগছে প্রতাপ? কেন কেন বড়দা কেন? তোমার একমাত্র ছেলে বারিন আর আমাদের একমাত্র মেয়ে রজনীর বিয়ের কথা। কি বারিন, এই বিয়েতে তোমার কোনো আপত্তি নেই তো? আরে আপত্তি কি বলছে প্রতাপ? বাড়ি তো দিনের বেলা জেগে স্বপ্ন দেখে রজনী মাকে। ড্যাড কি হচ্ছে কি? তাহলে বৌদি আশীর্বাদের দিনক্ষণ ঠিক করে ফেলতে হয়। ডোন্ট ওয়ারি মিস্টার গুহ, আই এম হিয়ার। আমি গুরুদেবের সঙ্গে আলোচনা করে আশীর্বাদের দিন একেবারে পাকা করে ফেলেছি। আগামী 12ই অঘ্রাণ দুপুর 2:32 আশীর্বাদের জন্য অত্যন্ত শুভ সময়। বাবা বাবা, খুব ভালো খুব ভালো। তাহলে ওই দিনই দুজনের আশীর্বাদ সেরে ফেলাই যাবে। এখনো 1 মাস অপেক্ষা করতে হবে। বাবা, বারিন্দা পারলে আজকেই আমার ননদকে বিয়ে করে নিজের কাছে দিয়ে দিতে চায়। বারিন্দা, বিয়েতে কিন্তু আমাকে বৌদি পুটলি দিতে হবে। ননদ পুটলি হয় জানে, কিন্তু বৌদি পুটলি তো শুনিনি। তাহলে দাদা পুটলি নয় কেন? আরে বেশ বেশ বেশ, দাদা বৌদি দুজনের জন্য পুটলা পুটলি নিশ্চয়ই দেওয়া হবে। কিন্তু রজনীমা কোথায়? আজকে একটা কাটা হবে তো? ও শিওর। রজনী তো ড্রেস আপ করছে, আমি ডেকে নিয়ে আসছি। বৌদি আপনাকে যেতে হবে না, আমি যাচ্ছি। আজ রজনীর জন্মদিন, আই মিন বার্থডে। এই শুভ দিনে আমি নিজে রজনীকে আমাদের বিয়ের প্রস্তাবটা জানাতে চাই। আপনাদের কারো আপত্তি নেই তো? নো, অবভিয়াসলি নট। হ্যাঁ, তোমার তরফ থেকে প্রস্তাবটা পেলে ব্যাপারটা আরো রোমান্টিক হবে এই আর কি। কি বলো হে বড়দা? বারিন, তুই বড় বেরোসি। শোন, রজনীমাকে বিয়ের প্রস্তাবটা খুব রোমান্টিক্যালি জানাবি। আমি যেমন ইংরেজি ছবির কায়দায় তোর মাকে বলেছিলাম। কিরকম? উইল ইউ ম্যারি মি? ভদ্রে, আপনি আমার পানি গ্রহণ করিয়া ধন্য করিবেন কি? ড্যাড, ইউ আর ভেরি স্মার্ট। আগে জানলে আমি তোমার কাছ থেকে ট্রেনিং নিয়ে নিতাম। চেষ্টা করব তোমার মতো করে আমার মনের কথা রজনীকে জানাতে। ওকে, দাও, ফোনটা দাও, দাও। ভদ্রে, আপনি কি আমার পানি গ্রহণ করিয়া আমাকে ধন্য করিবেন? উইল ইউ ম্যারি মি? চিত্রা, একটা কাজ করো, তুমি বরং রনুর সঙ্গে একবার শপিং মলে চলে যাও। আমি মোটামুটি একটা লিস্ট করে নিয়েছি। হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ মিস্টার গুহ। ইয়েস, প্রতাপ রায় স্পিকিং। আপনি কে বলছেন? কে? আকাশ? কে আকাশ? আকাশ চ্যাটার্জি? আকাশ ও, বুলু মাসির ছেলে আকাশ চ্যাটার্জি। ও, 30 বছর পর তোর ফোনে গলা শুনতে পেলাম। বল, কেমন আছিস? কি কি বললি? তুই কলকাতায় আসছিস? ও, গ্রেট নিউজ, গ্রেট নিউজ। শোন, কলকাতা এলে কিন্তু তুই আমার বাড়িতে প্রথম আসবি, কেমন? ওকে, বাই বাই। বসুন্ধরা, হ্যাঁ, বলো, বসুন্ধরা, বলো। আমার ছেলেবেলাকার বন্ধু আকাশ চ্যাটার্জি, যার কথা তোমাকে আমি বহুবার বলেছি, সেই আকাশ চ্যাটার্জি 30 বছর পর কলকাতায় আমার বাড়িতে আসছে। আমি কোনো আকাশ চ্যাটার্জিকে চিনি না। কি মুশকিল, তুমি কি করে চিনবে? আমাদের বিয়ের ঠিক আগেই তো আকাশ কোথাও উদা হয়ে গেল, তারপর থেকে তার কোনো খোঁজই পাওয়া গেল না। সত্যি 30 বছর পর আকাশ আসছে, বুঝলে বড়দা?
আকাশ আর আমি ছিলাম হরিহর আত্মা। আচ্ছা। আকাশের বাবা ছিলেন না, কিন্তু আকাশের মা, ওনাকে আমরা বুলু মাসি বলে ডাকতাম। সেই মা খুব কষ্ট করে আকাশকে মানুষ করেছেন। ওরা ছিলেন খুব গরিব, কিন্তু আকাশ পড়াশোনায় দারুণ মেধাবী ছিল। আমাকে পড়াশোনা যদি গাইড না করতো তাহলে তো আমি বছর বছর ফেলই করতাম, বুঝলে বড়দা? আমার যতটুকুনি লেখাপড়া হয়েছে না, ওই আকাশের জন্যে। আকাশ হচ্ছে আমার মুশকিল আসান বন্ধু। আমি যখনই কোনো বিপদে পড়েছি, আকাশ এসে সেই বিপদ থেকে সহজেই উদ্ধার করে দিয়েছে, বুঝলি রনো? রনো, এই যে আমাদের কটন মিলের শ্রমিকদের যে সমস্যা দেখা দিয়েছে না, দেখবি আকাশ এসে নিমেষে কেমন সলভ করে দেবে, আর কোনো চিন্তাই থাকবে না। ওই প্রতাপ, আকাশবাবু আসার আনন্দে ছেলে মেয়ে দুটোর আশীর্বাদের তারিখটা যেন ভুলো না। ও নো নো নো, আশীর্বাদ হবে না, কেউ হবে না। এই কি করে হবে গো? দেখছো না, দেখছো না, ঝড় আসছে, সব কিছু তছনছ করে দেবে, সব কিছু। এই এই কিসের বিয়ে? হ্যাঁ, কিসের আশীর্বাদ? এ বংশের মেয়েদের কখনো বিয়ে হয় না। মোগল বংশের মেয়েদের মতো এ বংশের মেয়েরাও চিরকাল অবিবাহিতা থেকে ঘরের কোণে বসে বুক লুকিয়ে কাঁদে। প্রতাপ, তোমার ভাই সব কি বলছে? এ কথার মানে কি? মিস্টার গুহ, আপনি তো জানেন ওর মাথা ঠিক নেই। ওর কথা আপনি ধরবেন না প্লিজ। না 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 বড়দা, ওর কথায় কান দিও না। প্রবীণ, প্রবীণ, তুমি এখানে কেন এসেছো? হ্যাঁ, যাও যাও, নিজের ঘরে যাও। ভোলা, ভোলা, প্রবীণকে নিজের ঘরে নিয়ে যাও। দাদা গো, তুমি কি ভুলে গেছো রমা পিসির অভিশাপ? গলায় দড়ি দেবার আগে রমা পিসি কি অভিশাপ দিয়েছিল তা কি তোমরা ভুলে গেছো? হ্যাঁ, জোর করে মেয়ের বিয়ে দেবে। কি করে দেবে গো? কি করে দেবে? সরাসরি যে ঘর, সব কিছু তছনছ করে দেবে। রমা পিসির অভিশাপ কেউ ঘটাতে পারবে না, কেউ না, কেউ না। অভিশাপ মানে এই পরিবারের উপর কার অভিশাপ আছে পিসিমণি? ও পিসিমণি, বলে না কে অভিশাপ দিয়েছিল? রমা পিসি। আমাদের একটাই পিসি ছিল, তোর বাবার চেয়ে 2 বছরের বড়। তোর জন্মাবার আগে মারা গিয়েছে। পিসি ঠাকুমার কি অসুখ করেছিল? মানে এত কম বয়সে মারা গেলেন কেন? রমা পিসি আত্মহত্যা করেছিল। আত্মহত্যা? কেন? কিভাবে? গলায় দড়ি দিয়েছিল। এই ঘরে থাকতো রমা পিসি, ফ্যানের সাথে দড়ি ঝুলিয়ে আত্মহত্যা করেছিল। এই ঘরে, এই ঘরে, এই ঘরে আত্মহত্যা করেছিল? তুমি তুমি এই ঘরে থাকো কি করে পিসিমণি? তোমার ভয় করে না? প্রথম প্রথম করতো, তারপর ভয়টা শুয়ে গেছে। এখন তো সবাই রাতের বেলা ঘুমিয়ে পড়লে আমি রমা পিসির সঙ্গে সুখ দুঃখের গল্প করি রে। কি বলছো তুমি? পিসি ঠাকুমা তো কবেই মরে ভূত হয়ে গেছে, তার সাথে গল্প করো মানে? মানুষ মরলে দেহ নাশ হয়, কিন্তু আত্মার বিনাশ হয় না। তুই বিশ্বাস কর রজনী, রমা পিসি না খুব কাঁদে, আমিও কাঁদি, দুজনের সমান দুঃখী কি না? তুমি তুমি কেন কাঁদো পিসিমণি? কি কষ্ট তোমার? আমাকে বলো। আজ নয়, আরেকদিন বলবো। আজ তোর জন্মদিন, এই শুভ দিনে চোখে জল ফেলতে নেই রে মা। বেশ, পরেই না হয় বলুন, কিন্তু পিসি ঠাকুমা কি অভিশাপ দিয়েছিল সেটা বললি না তো? রমা পিসি একজনকে ভালোবাসতো, শুনেছি ছেলেটা খুব গরিব ছিল, তাই মা বরদা প্রথমে কেউ রাজি হয়নি, পরে অবশ্য মেনে নিয়েছিল। কিন্তু 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 কি? বিয়ের দিন ভোরবেলা রমা পিসির হবু স্বামীর লাশটা রেল লাইনের ধারে পড়েছিল। কেউ বলেছিল অসাবধানে ট্রেন লাইন পার করতে গিয়ে কাটা পড়েছে, আবার আবার কেউ বলেছিল আত্মহত্যা। সে কি? এরপরে রমা পিসি পাগল হয়ে যায়, চিৎকার করে পরিবারের সবাইকে সাবধান করে গলায় দড়ি দেওয়ার আগে অভিশাপ দিয়ে গেছিল, এই বংশের মেয়েদের বিয়ে হবে না, তারা কোনোদিন সুখী হবে না। পিসিমণি, পিসিমণি, তুমি কেন বিয়ে করনি? ভয়, ভয়? ওই রমা পিসির অভিশাপ যদি ফলে যায় সেই ভয়ে মনে মনে ইচ্ছে থাকলেও বিয়েটা আমি করে উঠতে পারিনি। আশঙ্কা হতো আমারও যদি রমা পিসির মতো অবস্থা হয়, কারণ আমি যাকে মনে মনে ভালোবাসতাম সেও খুব গরিব ছিল কিনা। পিসিমণি, তুমি কি আশঙ্কা করো পিসি ঠাকুমার স্বামীকে কি খুন করা হয়েছিল? এসব কথা তুলিস না, দেওয়ালের কান আছে। বেশ, তুমি না বললেও আসল কারণটা আমি খুঁজে বের করবোই পিসিমণি। না রজনী, না, এসব কথা তোর চেষ্টা করিস না, সব তছনছ হয়ে যাবে রজনী, সব তছনছ হয়ে যাবে। তুমি কিসের এত ভয় পাচ্ছ পিসিমণি? রজনী, যে ক্ষত স্থানটা শুকিয়ে গেছে তাকে খুঁজিয়ে ঘা করে তুলিস না, এর ফল কিন্তু ভয়ঙ্কর কিছু হতে পারে। আমাকে আমাকে তুই কথা দে রজনী, পরিবারের যে গোপন রহস্যগুলো সময়ের সঙ্গে সঙ্গে তলিয়ে গেছে তুই অকারণে সবার সামনে টেনে এনে দাঁড় করবি না, তুই কাউকে কিচ্ছু বলবি না, কোনো প্রশ্ন করবি না। অশান্তির ঝড় উঠে যাবে রজনী, অশান্তির ঝড় উঠে যাবে, সেই ঝড় তুই সামলাতে পারবি না। সামলাতেই হবে, কারণ আমি যাকে ভালোবাসি সে তো খুব গরিব।
মর্যাদা দিতে গেলে আমাকে হয়তো আরো ভয়ঙ্কর তুফানের সম্মুখীন হতে হবে, আর তার জন্য আমি মনে মনে প্রস্তুত হচ্ছি পিসিমণি। রজনী, তুই যে ছেলেটাকে ভালোবাসিস তার সঙ্গে কোনো সম্পর্ক রাখিস না। গরিব জামাইকে দাদা বৌদি কখনোই মেনে নেবে না। তুমি মেনে নেবে তো পিসিমণি? বাকি সবাইকে মানানোর দায়িত্ব তো আমার। তুমি তুমি শুধু আমার পাশে থাকবে বলো। আমি যে নিজের ভালোবাসার কথা মুখ ফুটে কখনো বলতে পারেনি, সে অন্যের দায়ভার কি করে নেবে রে রজনী? না না রজনী, না, এত সাহস আমি জুগিয়ে উঠতে পারবো না। আমাকে আমাকে তুই ক্ষমা করে দে। বেশ, আমার জীবনের লড়াই তাহলে আমি একাই লড়বো। রজনী, তোমার জীবনের সব রকম লড়াইয়ে চিরকাল আমি তোমার পাশে থাকবো। হ্যাপি বার্থডে। জন্মদিনে বুক ভরা ভালোবাসা আর শুভেচ্ছা গ্রহণ করুন। ধন্যবাদ, কিন্তু চিরকাল আমার পাশে থাকবেন এ কথার মানে ঠিক বুঝতে পারলাম না বারিন বাবু। ওয়েল, তাহলে সুখবরটা আমি জানাই। রজনী, রজনী, খুব শীঘ্রই আমাদের বিয়ে। আগামী 12ই অগ্রহায়ণ আমাদের আশীর্বাদ। আর আজ অতিথিদের সামনে আমাদের বিয়ের খবরটা অ্যানাউন্স করা হবে। ও বাবা, এই যে দেখছি ওর ছোট তোর বিয়ে। তার মানে তোমার কথা আমি কিছুই বুঝতে পারলাম না। তুমি কি বিয়ে করতে রাজি নাও? অবশ্যই রাজি। বিয়ে করতে আমি এক পায়ে খারাপ। যাক বাবা, নিশ্চিন্ত হলাম। অত নিশ্চিন্ত হবেন না বারিন বাবু, আমি বিয়েতে রাজি, তবে পাত্র অন্য কেউ, আপনি নন। তার মানে তুমি অন্য কাউকে ভালোবাসো? তাহলে তোমার ভালোবাসার কথা তোমার বাবা মাকে জানাওনি কেন? জানাতাম, সময় হলে আমি ঠিকই জানাতাম। আগেই যদি জানাতে তাহলে আমাকে এইভাবে অসম্মান হতে হতো না। বারিন বাবু, আমি কাউকে ভালোবাসি জানলে আপনি অপমানিত হবেন, এটা আমি বুঝতে পারিনি। আপনাকে অনিচ্ছাকৃত অপমান করার জন্য আমি দুঃখিত। আসলে ভুলটা করেছে আমার বাবা আর মা। আমাকে কিছু না জানিয়ে আপনার সাথে বিয়ের কথাবার্তা বলাটাই তাদের উচিত হয়নি। আমার বাবা মায়ের এই ভুলের জন্য আমি আপনার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। পিসি, পিসি, আমি আমার ঘরে যাচ্ছি। রজনী, তুমি কাকে ভালোবাসো আমি জানতে পারি? সময় হলে ঠিকই জানতে পারবেন, তবে সে বিয়ের পাত্র হিসেবে যোগ্যতায় আপনার ধারে কাছেও আসতে পারবে না, কিন্তু মানুষ হিসেবে অনেক বড়। চলি। রজনী, পিসি, রজনী কাকে ভালোবাসে আপনি নিশ্চয়ই জানেন। আমার জানা বা না জানাটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে রজনী তোমায় বিয়ে করতে চায়। কিন্তু আমি রজনীকে বিয়ে করতে চাই। অতএব রজনীর ইচ্ছে থাকুক বা না থাকুক, রজনী আমাকে বিয়ে করতে বাধ্য হবে। বিয়ে আমাদের হবেই পিসি। ইটস মাই চ্যালেঞ্জ। বিয়ে মানে একে অপরকে চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া নয়। বিয়ে মানে একজোড়া নারী পুরুষের মনের মিলন। একে অপরের প্রতি বিশ্বাস, ভালোবাসা, শ্রদ্ধা দিয়ে তৈরি হয় তাদের নিজস্ব জগৎ, তাদের আকাঙ্ক্ষার ছোট্ট সুখনীল। একে অপরের হাত ধরে শুরু হয় নতুন জীবনের পথ চলা। কোনো একজনের জেদ, অহংকার বা চ্যালেঞ্জ দিয়ে, আর যাই হোক, ভালোবাসা ঘরের ভিত মজবুত করা যায় না, বিয়ের ফুলও ফোটানো যায় না। আমার কথা যদি শোনো, রজনীকে তুমি ভুলে যাও, আর এতেই সকলের মঙ্গল। রনু, এই যে রনু, আজকে শেয়ার বাজারের খবর শুনেছো? এই দেখো, আমাদের কটন মিলের শেয়ারের মূল্য নেমে গেছে। কিন্তু কেন বাবা, হরতালটা কোনো শুরুই হয়নি, এর মধ্যে শেয়ার বাজারের দাম নেমে গেল কি করে? শ্রমিকরা হরতাল করেনি, কিন্তু করতে পারে। মিলের দরজা বন্ধ হতে পারে। এই খবরটা বাজারে চাউর হয়ে গিয়েছে। আমি ভাবছি এই খবরটা এত তাড়াতাড়ি বাজারে চাউর করলো কে? বুঝতে পারছি না বাবা, শ্রমিকরা হরতাল শুরু না করতে যদি শেয়ার বাজারের দাম এইভাবেই পড়ে যায়, তাহলে হরতাল শুরু করলে কি হবে? ধস নামবে, ধস মাটির নিচে সেতেই জানে। স্যার, শ্রমিকরা হরতাল করা শুরু করে দিয়েছে, আর সকালবেলা মিলের গেট খুলতেই যায়নি। খুলতে দেয়নি? ওই শুয়োরটা, মানে শ্রমিক নেতা পালের গোদাম নিখিল পাল। সে কি? কাল আমি নিখিলকে বললাম যে তাদের দাবি দেওয়ার ব্যাপারে আজ সকালে আমি তার সঙ্গে কথা বলবো, তার আগে নিখিল মিলের দরজা বন্ধ করে দিল। না 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 না, নিখিল কখনোই কাজ করতে পারে না। আমার মনে হচ্ছে নিখিলকে অন্য কেউ বুদ্ধি দিচ্ছে। সুধাংশু, তুমি খোঁজ নাও তো, এই সবের পেছনে কার বা কাদের মাথা আছে। স্যার স্যার, আমি ঠিক বুঝতে পারছি না স্যার, আমি ঠিক বুঝতে পারছি না কোন পথে গেলে ওই মাথাগুলো দেখাবো। কিন্তু কোম্পানির ম্যানেজমেন্টকে 1 মাসের নোটিশ না দিয়ে শ্রমিকরা কখনো হরতাল করতে পারে না। এটা সম্পূর্ণ বেআইনি। 1 মাসের কথা আপনি কি বলছেন স্যার? 3 মাস আগে নোটিশ দেওয়ালে ঝোলানো হয়ে গিয়েছিল। 3 মাস? হ্যাঁ। সে কি? এসব খবর তো আমি জানি না। কি করে জানেন? আপনি তো ইদানিং মিলে জানি না। ওই রনু স্যার সব জানে, আপনাকে বলনি? সে কি রনু, তুমি জানতে যদি এই খবরটা আমাকে বলনি কেন? না মানে শুনলে তুমি চিন্তা করবে তাই তোমাকে বলিনি। আর তাছাড়া আমি ভেবেছিলাম ব্যাপারটা সামলে নিতে না পারবো। না 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 না,
আমি আজই মিলে যাব, শ্রমিকদের সাথে কথা বলবো, কিছুতেই হরতাল করতে দেওয়া চলবে না। আর নিখিলকে মদত দেওয়ার পেছনে কার বা কাজের মাথা আছে সেটাও আমাকে খুব ভালো করে জানতেই হবে। हम कुछ मांगे तुम कुछ मांगो, दिल की ख्वाहिश दिल में छुप जाता है अगर खुदा ना बख्शे तो। আমি তুমি যাই চাই না কেন, ঈশ্বর না চাইলে মনের বাসনা মনেতেই মুখ লুকিয়ে থাকে। এ কি, কে আপনি, কোথা থেকে এসেছেন? না ঘর হ্যায় না ঠিকানা, নিচে জমিন উপর আসমান। কি চেনা যাচ্ছে? এই তো পাগলের খাতা বলিস করে। एब्सोल्युटली राइट, पागल दीवाना हूं मैं, प्यार का दीवाना, प्यार से बेगाना हूं मैं। কি এবার চেনা যাচ্ছে? বাপের জন্য কোনোদিন দেখিনি, কি করে চিনবো? আশ্চর্য, আপনি কে? আমি বেদুইন, আমি চেঙ্গিজ, আমি আপনারা ছাড়া করি না কাহারে কুটনিস। এ বাবা, এ তো বাংলা কবিতাও জানা দেখছি। আমি চিনেছি আমি। এই বলেছিলাম না ঝড় আসছে, এই তো সেই ঝড়। কি গো ঝড়, তুমি এত দেরি করে এলে কেন গো? ভগবান কি ঘর में देर है अंधेर नहीं। ঠিক, দেরি হলেও এখন অন্ধকার হয়ে যায়নি। তুমি তোমার ঝড় তুলে অন্ধকার করে দাও, এখন সব দিক অন্ধকার করে দাও, সব দিক অন্ধকার করে দাও। আবল তাবল বলবো না তো, যাও যাও নিজের ঘরে যাও, যাও। ও দাদা, আমার কথা বিশ্বাস হচ্ছে না বুঝি? ভেবেছো ঝড় কখন এত শান্ত হয়? এই ঝড় এখন বাউলের মতো শান্ত সুরে বাজছে, তারপর শুরু করবে তার প্রলয় নৃত্য, তখন দেখবে তার তাণ্ডব খেলা। ও ঝড় শুরু করো তোমার তাণ্ডব নৃত্য। গুড়িয়ে দাও, ভাসিয়ে দাও, ধ্বংস করে পাপের প্রসাদ, ধ্বংস করে দাও পাপের প্রসাদ। এবার না আমরা সকলে না পাগলের খাতা বলিস হয়ে যাবে। দেখুন আপনি কে, এখানে কেন এসেছেন, কি চাই আপনার বলুন তো? দেখুন, আপনারা কেউ আমাকে না চিনতে পারলো আমি আপনাদের সবাইকে চিনি। আপনি প্রताप राय बिजनेसमैन और इन्हीं আপনার ম্যানেজার सुधांशु ढोल। लेकिन आप लोग जब मुझे नहीं पहचान सकते तो अब यहाँ से चले जाना ही बेहतर होगा। लेकिन गजब की बात, आप भी मुझे नहीं पहचाना। अच्छा, इस घर में ऐसा कोई नहीं है जो मुझको पहचान सकता है? আশ্চর্য, এক কথা তোমাদের আর কত। কি হয়েছে এখানে, এত গন্ডগোল কিসের? কি কাণ্ড দেখো তো বসুন্ধরা, উনি বলছেন উনি আমাদের সকলকে চেনেন, অথচ আমরা কেউ ওনাকে চিনতে পারছি না। দেখো তো তুমি ওনাকে চেনো কিনা। হাউ স্ট্রেঞ্জ, তোমরা কেউ যাকে চিনতে পারছো না, আমি তাকে। এনিওয়ে, কে আপনি, কেন এসেছেন এখানে, কে চাই আপনার? দেখুন, পরিষ্কার করে বলুন আপনার আসল উদ্দেশ্যটা কি, না হলে কিন্তু পুলিশ ডেকে হ্যান্ড ওভার করে দেওয়া হবে। दुनिया किसे पुकारूं जन्नत से कम नहीं, मेरी मासूका की खूबसूरतियां फूलों से कम नहीं। आकाश चैटर्जी, ये लीजिए, ये आपके लिए है, ये भी आपके लिए। আকাশ, চিনতে পারলি না তো? কি করে চিনবো বল, কেমন আছিস, কি করছিস? আচ্ছা বসুন্ধরা, তুমি আকাশকে চিনলে কি করে? তুমি তো কোনোদিন চোখেই দেখোনি। না না, আমি ওনাকে চিনি না, কিন্তু জাস্ট আমার কেমন যেন মনে আসলে তোমার কাছ থেকে আমার কথা শুনতে শুনতে আমার চেহারাটা বৌঠানের বুকের মতো ছবির মতো আঁকা হয়ে গেছে, তাই না? কি ঠিক বললাম কি না বৌঠান? কি? আপনি নিশ্চয়ই প্রতাপের স্ত্রী? কি আশ্চর্য বাবা, আরে আকাশ চ্যাটার্জি তো তোমার ছোটবেলার বন্ধু, অথচ তুমি চিনতে পারলে না। আরে কি করে চিনবো? হ্যাঁ, আরো বেদুইনের বেশ ধরে এলে কখনো চেনা যায়? সত্যি আকাশ, তুই আগের মতন একই রকম হয়ে গিয়েছিস। একই রকম মতলব কিরকম? বুঝলি জানো, আকাশ ছেলেবেলায় নানা রকম ছদ্মবেশ ধরে আমাদের একেবারে চমকে দিত। একবার জানো তো বসুন্ধরা, কি তোর মনে আছে কিনা আমি জানি না, কোনটা বলবি তো? একবার তুই ভিখিরির ছদ্মবেশ ধরে রাস্তায় দাঁড়িয়ে হাত পেতে ভিক্ষে চাইছিলি। আর তুই বলেছিলি ভিখিরি ছদ্মবেশটা আকাশকে জোর করে নিতে হয়নি, আসলে ওরা তো ভিখিরি, আমাদের দয়াতেই ওদের সংসার চলে। তোর মনে আছে তো? ভাই বাস, তুই এখনো সেসব কথা মনে রেখে দিয়েছিস? হ্যাঁ, আরে বুদ্ধির ধারটা যে এখনো তীক্ষ্ণ। রাইট, তোর মেমোরি খুব শার্প। তা বল, এত বছর তুই কোথায় ছিলি, কি করছিলি, সেসব খবর টবর আমাকে বল। বলবো বন্ধু, বলবো বলেই তো এত বছর পর ফিরে এলাম, কিন্তু তার আগে তোমাদের খবরটা শুনি। স্যার খবর নিতে গেলে না কটন মিল খবর হয়ে যাবে বলে দিলাম, মানে বন্ধ হয়ে যাবে। ও ঠিক। সুধাংশু, তুমি কটন মিলে যাও, সবাইকে খবর দাও, বলো আমি এক্ষুনি যাচ্ছি। যাও। অনেক কাজ করে। আর প্রতাপ, আপনাকে দেখে আমার কি মনে হয় জানেন? কি? আপনি একটা রহস্যের খাতা বালিশ। আর आपको देख के मुझे लगता है आप मैनेजर नहीं, आप डैमेजर हो। ঠিক আছে, আপনার সঙ্গে আমি পরে কথা বলবো। আঙ্কেল, আমি রণজিৎ রায়, প্রতাপ রায়ের একমাত্র ছেলে। আচ্ছা, আঙ্কেল, মিল থেকে ঘুরে আসি, তারপর আপনার সঙ্গে জমিয়ে আড্ডা মারা যাবে। ওকে, জমিয়ে আড্ডা মারবো, তবে আঙ্কেল নয়, তুমি আমাকে মামা বলে ডাকবে। আমি তোমাদের শকুনি মামা মানে? নই,
শকুনি মামা নই। জাস্ট জোকিং। তবে রে শালা। হোয়াট ডু ইউ মিন? শালা মানে? হ্যাঁ শালাই তো, রনর মামা মানে আমার বউয়ের দাদা। তাহলে তো শালাই হলেই নাকি? হ্যাঁ যাকে বাদ দে সেসব কথা। দেখ আমাদের কটন মিলে একটা সমস্যা দেখা দিয়েছে, শ্রমিকরা হরতাল করছে, এদিকে শেয়ারের বাজারের মূল্য নেমে গেছে। তা আমি এক্ষুনি কটন মিলে যাব, তুইও চল না আমাদের সঙ্গে। তোদের কটন মিল আর কটন মিল। মামা তুমি কিন্তু আমাদের সঙ্গে যাবে। বাবা আমি রেডি হয়ে আসছি। ওকে ওকে। দেখ তোদের কটন মিলের ব্যবসাটা আমি ঠিক বুঝি না, তবে তুই যখন বলছিস তখন যাওয়া যেতেই পারে। কিন্তু দেখ এত বছর পর তোর বাড়িতে এলাম, বৌঠানের অনুমতি ছাড়া তো যাওয়া যাবে না। কি বৌঠান, আমি কি প্রতাপের সঙ্গে কটন মিলে একটু যেতে? না, অনুমতি পাওয়া গেল না। বৌঠানের নীরবতা দেখে মনে হচ্ছে উনি চাইছেন এখন আমার সঙ্গে আড্ডা মারতে। কি বৌঠান, আমি ঠিক বললাম কিনা? না না, মানে আমি তো এখন মন্দিরে যাবো পুজো দিতে, আপনি ইচ্ছে করলে ওনার সঙ্গে মিলে যেতেই কি পারেন। মুশকিল, তোমার মন্দিরের দেবতা তো এক্ষুনি পালিয়ে যাচ্ছে না। Right. পুজো না হয় একটু পরেই দেবে। Exactly. তুমি বরং এখন আকাশকে একটু সঙ্গ দাও। আকাশ, তুই এখনো যা হ্যান্ডসাম আছিস না, Still না? ও তোর প্রেমে পাগল না হয়ে যায়। আর দেখ এই বয়সে আমার বউ যদি আমার থেকে পালিয়ে যায় না, তাহলে আমি কিন্তু বড় অসুবিধায় পড়ে যাব। মাইন্ড ঘন ঘন প্রেমে পড়ার অভ্যাসটা এখনো আছে বুঝি। তা তুমি আমার প্রেমের ফাঁদে পা দিলেও আমি তোমার প্রেমের ফাঁদে পা দেব না। কেন এসেছো এখানে? তোমাকে খুব দেখতে ইচ্ছে করলো, আমার ফুলটুসি প্রেমিকা কেমন আছে সেটা দেখতে বেশি ইচ্ছে। মিথ্যে কথা, মিথ্যে কথা বলছো তুমি। শুধুমাত্র এই কারণে তুমি এখানে আসোনি। বুদ্ধির ধারটা এখনো বেশ তীক্ষ্ণ আছে, ঠিক ধরেছো। শুধুমাত্র এই কারণে আমি এখানে আসিনি। আমার প্রাক্তন প্রেমিকা কিভাবে পরপুরুষের সঙ্গে সংসার করছে সেটা দেখবার কিংবা জানবার বিন্দু মাত্র কৌতূহল আমার নেই। প্রতাপ রায় আমার স্বামী, কোনো পরপুরুষ নয়। প্রতাপ তোমার স্মৃতিতে সিঁদুর পরাবার আগে আমি তোমার স্মৃতিতে সিঁদুর পরিয়েছিলাম। প্রতাপের সঙ্গে তোমার বিয়ে হওয়ার আগে মন্দিরে ঈশ্বরকে সাক্ষী রেখে আমরা দুজনে মালা বদল করেছিলাম। তারপর তোমার হঠাৎ একদিন মনে হলো বিয়ের পাত্র হিসেবে আকাশ নয়, প্রতাপই শ্রেয়। তাই তো প্রাক্তন প্রেমিক, গরিব প্রেমিক আকাশ চ্যাটার্জিকে ভুলে গিয়ে পান পাতায় মুখ ঢেকে প্রতাপের সঙ্গে বিয়ের পিড়িতে বসে গেলে, রাইট? আর কি করতাম আমি তখন? আর কি করার ছিল আমার আকাশ? আর কতদিন আমি তোমার অপেক্ষায় দিন গুনতাম বলতে পারো? ঘাড়ের উপরে আইবুড়ি ননদ বসে আছে বলে আমার বৌদি দিন রাত উঠতে বসতে আমাকে গঞ্জনা দিতেন। আর কতদিন আমি তোমার মুখ তাকিয়ে বসে থাকতাম বলতে পারো? তাই আমি বাধ্য হয়ে আমার দাদা বৌদির ইচ্ছে প্রতাপ রায়কে বিয়ে করেছি। প্রেম করলে নিজের ইচ্ছে, আর বিয়ে করলে দাদা বৌদির ইচ্ছে। মিথ্যে কথা। আসলে তুমি লোভী, প্রতাপের পয়সার লোভে পড়ে গিয়েছিলে। No, it's a lie. No, expect. প্রতাপের পয়সার জৌলুসে তোমার চোখ ধাঁধিয়ে গিয়েছিল, তাই তোমার মনে হয়েছিল গরিব প্রেমিক আকাশ নয়, পাত্র হিসেবে আকাশের চাইতে প্রতাপ অনেক বেশি সবলীল, অনেক বেশি সচ্ছল। তার প্রতাপকে বিয়ে করলে সারাটা বাকি জীবন তুমি সুখে স্বচ্ছন্দে কাটাতে পারবে। আচ্ছা বেশ, তাই যদি ভেবে থাকি অন্যায়টা কি ভেবেছিলাম? বলো কি অন্যায় ছিল আমার? একটু ভালো খাওয়া, একটু ভালো থাকা, একটু সুখ, একটু স্বাচ্ছন্দ্য, এগুলো পাওয়ার কি কোনো অধিকার আমার ছিল না আকাশ? বলো ছিল না? আর এগুলোর মধ্যে কোনটা দিতে পারতে তুমি আমাকে? কি ছিল তোমার? কি ছিলে তুমি নিজে? গরিব ভিখিরি বেকার বাউন্ডলে ব্যাগা ব্যান্ড, দুবেলা দুমুঠো পেট ভরে খাবারই জুটতো না তোমাদের। না ছিল মাথার উপর একটা শক্তপোক্ত ছাদ, না ছিল কোনো নির্দিষ্ট উপার্জন। আকাশ চ্যাটার্জি শের শায়েরি বলে একটা মেয়ের মন সাময়িকভাবে ভোলানো যায়, কিন্তু পেট ভরানো যায় না আকাশ। এমন যে কিছু ছিল না যেটা তোমার চাই, সেটা তুমি আগে জানতে না। তাহলে কেন তুমি আমাকে মিথ্যে সুখী গৃহকোণের স্বপ্ন দেখিয়েছিলে? আমার যতদূর মনে পড়ে ওই রঙিন সুগন্ধে ভরা কাগজে প্রেমপত্র, মিথ্যে সংলাপে ভরা প্রেমপত্রটা তুমিই প্রথম পাঠিয়েছিলে আমার কাছে। আকাশ প্লিজ, এত বছর পরে সেই সমস্ত কথাগুলো তুলে কি লাভ বলো? কি পাবে তুমি? আকাশ দেখো, আমি আমার স্বামী, আমার সন্তান, আমার সংসারকে নিয়ে বেশ সুখেই আছি। ইনফ্যাক্ট তুমিও নিশ্চয়ই এতদিনে বিয়ে থা করে সংসারী হয়েছো। তো ভুলে যাও না প্লিজ, ভুলে যাও না। ওই পুরনো কথাগুলোকে দুঃস্বপ্ন মনে করে ভুলে যাও প্লিজ। দুঃস্বপ্ন কখনো ভোলা যায় না।
তোমার সঙ্গে কাটানো প্রতিটা মুহূর্ত দুঃস্বপ্নের মতো আমার বুকের মধ্যে ঘা হয়ে গেছে, দগে দগে একটা ঘা, যে ঘাটা 30টা বছর ধরে আমাকে যন্ত্রণা দিচ্ছে। এই যন্ত্রণা আমার সেদিন খুঁজবে যেদিন তোমার বুকের মধ্যে এই যন্ত্রণাটা আমি ধরাতে পারবো। হোয়াট ইউ মিন? কি বলতে চাইছো তুমি? তোমাকে হারিয়ে 30টা বছরের মধ্যে একটা রাত আমি ভালো করে ঘুমোতে পারিনি। আর বিয়ের কথা বলছো, বিয়ে তো অনেক দূর, কাউকে আজ পর্যন্ত ভালোবাসতেও পারিনি। আর প্রতাপের সঙ্গে তোমার বিয়ের কথা শুনেই আমি চলে গিয়েছিলাম বিদেশে। সেখানে গিয়ে প্রচুর টাকা উপার্জন করে নিজেকে প্রস্তুত করলাম তোমার সামনাসামনি দাঁড়াতে। হোয়াট ইউ ওয়ান্ট? কি চাও তুমি? বরবাদি, আকাশ, ধ্বংস, তোমায় শেষ করে দিতে চাই। আকাশ, উইদিন 7 days শকুনির পাতা মরণ ফাঁদে ফেলে তোমাকে একটু একটু করে শেষ করে দিতে চাই। তুমি একটু একটু করে দেখবে তোমার সাধের সুখের এই সংসারের ইটগুলো একটা একটা করে খসে খসে পড়ছে। তুমি একটু একটু করে দেখবে যাকে তুমি বিয়ে করেছিলে টাকার লোভে, সেই প্রতাপকে তুমি একটু একটু করে ভিখিরি হতে দেখবে। আর সেদিন তুমি পুতুলের মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে, কিন্তু কিচ্ছু করতে পারবে না, কিচ্ছু না, কিচ্ছু না। আমি কিন্তু আমার স্বামীকে সব কথা বলে দেবো আকাশ, আমি সব বলে দেবো। আমার স্বামীর সামনে তোমার এই মুখোশটাকে আমি টেনে ছিঁড়ে দেবো। আমি কিন্তু সব বলে দেবো, সব 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 বলে দেবে, সব। পারবে বলতে? তুমি আমার সঙ্গে প্রেম প্রেম খেলা খেলেছিলে। হ্যাঁ, এটা যদিও বা বলতে পারো, পারবে বলতে মন্দিরে ঈশ্বরকে সাক্ষী রেখে আমরা দুজনে মালা বদল করেছিলাম। এটা যদিও বা বলতে পারো, পারবে বলতে দীর্ঘদিন আমরা সহবাস করেছিলাম, বহুদিন দীঘা পুরীতে রাত কাটিয়েছি। বলে দেবো, বলে দেবো, বলে দেবো, সব বলে দেবো। আকাশ প্লিজ, প্লিজ আকাশ প্লিজ, আমাকে দয়া করো, আমাকে দয়া করো আকাশ, তুমি চলে যাও প্লিজ, এখান থেকে চলে যাও। এখানে দাঁড়িয়ে বাবা কেন না, বাড়ির অন্যরা দেখে ফেললে কি ভাববে? আকাশ প্লিজ, বেগ অফ ইউ, প্লিজ আমাকে তুমি ক্ষমা করো। আমার এই সাজানো গোছানো সংসারটাকে তুমি এইভাবে ভেঙে দিও না আকাশ, প্লিজ প্লিজ আকাশ, চলে যাও, চলে যাও। কেন না, আজও তোমার চোখের জল আমি সহ্য করতে পারি না। আজও তোমার চোখের জল দেখলে আমার বুকের ভেতরটা একটা যন্ত্রণা দেয়, যন্ত্রণা। আজ থেকে তো তোমাকে বাড়ির অন্যদের সামনে কাঁদতে পারবে না, সবার থেকে মুখ লুকিয়ে তোমায় কাঁদতে হবে। আর সেই চোখের জল আমি মুছিয়ে দেব, এমনি করে আমি মুছিয়ে দেব। আর সেই জন্যই এত বছর পর আমার এখানে ফিরে আস। মাইন্ড ইট। আর সেই জন্যই আজ থেকে আমি এই বাড়িতেই থাকবো। মা, এই যে মা, তুমি আমার ঘরে চলো, তোমার সাথে কথা আছে, খুব জরুরি। মা, ইনি কে? बिल्कुल ওই আঁখে, মায়া ভরা দুটো চোখ, ওই ঠোঁট, ঠোঁটের ওপর ছোট একটা তিল, যা আরো মোহময়ী করে তোলে। তুমি নিশ্চয়ই প্রতাপের কন্যা রজনী। আমি তোমার মামা। মামা। মা, 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 তোমার এরকম টয় ডার্ক এন্ড হ্যান্ডসাম রোমান্টিক দাদা আছে, তুমি তো আগে কখনো বলনি। উনি তোমার বাবার ছেলেবেলাকার বন্ধু আকাশ চ্যাটার্জি। উনি আকাশ চ্যাটার্জি, মানে বাবার সেই ছোটবেলাকার মুশকিল আসান বন্ধু। বাবার মুখে আপনার অনেক গল্প শুনেছি, আপনাকে আমি মামা নয়, মুশকিল আসান আঙ্কেল বলে ডাকবো। নো 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 নো, মামা বলেই ডাকবে, মামা। আমি হলাম সকলের মামা, তোমারও মামা। ওকে ফাইন, তোমাকে আমার খুব ভালো লেগেছে। হরে কৃষ্ণ, তোমাকেও আমার খুব ভালো লেগেছে। তোমাতে আমাতে হেভি জমে যাবে, তাই না মামা? জমতেই হবে, না জমলে যে আমার অঙ্কগুলো মিলবে না। কিসের অঙ্ক? রজনী, রজনী তুমি কি কথা আছে আমার সঙ্গে বলছিলে? চলো তোমার ঘরে চলো। দাঁড়াও না, যাচ্ছি, মামার সাথে একটু গল্প করি। মামা, তুমি এতদিন কোথায় ছিলে? আফ্রিকা, আফ্রিকার। আচ্ছা, তোমাকে একদিন আফ্রিকার কালো অন্ধকারের গল্প শোনাবো, কেমন? বৌঠান, আপনার মেয়েটাকে আমি নিয়ে নিলাম দত্তক। ভয় পেয়ে গেলেন? রজনী তুমি ঘরে যাও, তোমাকে যেতে বলেছি, যাও। যাচ্ছি। মামা, তুমি কোথায় বেরোবে? তুমি যদি না চাও কোথাও যাবো না। তুমি কোথাও যাবে না, আজ
সারাদিন তোমার আফ্রিকার অন্ধকারের গল্প শুনবো। Okay. কোথাও যাবে না কিন্তু। हरे कृष्ण ओके महारानी মা এসো। আকাশ চ্যাটার্জি, তুমি যদি আমার মেয়ের দিকে চোখ তুলে তাকাও, তোমার চোখ দুটো আমি উপড়ে নেব। আউট। এখনই তুমি আমার বাড়ি থেকে চলে যাও। যাও।